আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবেছে নেত্রকোনা মৌলভীবাজারের নির্মাঞ্চল। সুনামগঞ্জের বন্যায় চরম ভোগান্তিতে অন্তত ৯ লাখ মানুষ। উত্তরেও বাড়ছে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা করছে। সিলেটের পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। প্রতিনিধিদের তথ্যছবিতে আশিকুল আলমকে সঙ্গে নিয়ে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট ছাপিয়ে ঘরেও কোমর সমান পানি। বানের পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। চারিদিকে থই থই পানি থাকলেও সংকট বিশুদ্ধ পানি ও খাবারের। সিলেট সুনামগঞ্জের পানিবন্দী মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। এ যেন ২০২২-এর ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি। কতই না বেজালে গোটাইলো, শেষ হয় না গন্যা দেশে আইলো। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যায় ডুবল সিলেট, সুনামগঞ্জ আর মৌলভীবাজার। পানিবন্দী দিশেহারা মানুষ ছুটছে উঁচু এলাকায় স্বজনের কাছে। যার কেউ নেই, তারা যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। অনেক পানি হয়েছে, আধুখানি মতো এখন মাল চাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়িতে যাইতেছে। বাড়িঘরেও খুব ভয়াবহ অবস্থা। বন্যা কবলিতদের সহায়তায় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তারপর আমরা তাদেরকে দিয়া চাল দিচ্ছি, শুকনো খাবার দিচ্ছি এবং রান্না করে খাবার দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি। বন্যা ঝুঁকিতে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দির বিদ্যুতের সাব স্টেশন। এখানে পানি ঢুকে পড়লে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে ৫০,০০০ গ্রাহক। সাব স্টেশন রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় ১১,৭০৭ হেক্টর ফসলি জমি বানের পানিতে তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় ২১শে জুন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে। এর পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি সিলেট এবং সুনামগঞ্জে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার উদ্দাখালী নদীর পানি উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। হাওরের পানি বেড়ে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুরি, কমলগঞ্জের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী। উত্তরেও বাড়ছে বানের পানি। আগামী ২ দিন পর্যন্ত উত্তরাঞ্চলে, অর্থাৎ উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি কিছু নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। তবে এটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আরও ২ দিন ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ৬০টি নদীর পানি ১২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সাগরে গতকাল কিন্তু আসলে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল এবং ওইখানে এখনও বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং দ্বীপ অঞ্চলগুলোতে আমাদের বৃষ্টিপাত হয়েছে, সেজন্য আমরা সাগর উত্তাল ছিল। সৈয়দ মাহমুদ, আরটিভি। দর্শক, বন্যার খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমদ। নূর, সুনামগঞ্জে বন্যার কারণে মানুষের জীবনটা আসলে এলোমেলো হয়ে গেছে। ঈদের আনন্দ তাদের মাঝে একদমই নেই। তো একটু জানাবেন যে এই ঈদের ছুটিতে যারা দুর্গত রয়েছেন তাদের মাঝে ত্রাণ পৌঁছাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, যেমনটা বলছিলেন, দেখুন আমরা কিন্তু গেল 3 দিন যাবতই জানাচ্ছিলাম সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আসলে অবনতির খবর। আজকেও কিন্তু তেমনই আছে, কেননা পানি এখন ভাটি থেকে উজানে নেমে কিন্তু আসলে একটি দুর্ভোগের অবস্থায় পরিণত হয়েছে। আমি যদি বলি, এখন সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার প্রায় 17 সেন্টিমিটার কমেছে। এতে যদিও নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু আসলে মানুষের মধ্যে দুর্ভোগ রয়েছে, কেননা আশ্রয় কেন্দ্রে এখন প্রায় 20,000 মানুষ অবস্থান করছেন এবং প্রায় 516টি আশ্রয় কেন্দ্র, যেটি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই সব আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ পয়ঃনিষ্কাশনের একটা সমস্যাই দেখা দিয়েছে। আমি যদি বলি আপনাকে, জেলা প্রশাসন থেকে যেমনটা জানানো হয়েছে যে এইসব এলাকায় আসলে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। আমি যদি আপনাকে পানির খবর একটু জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের মামুন হাওলাদার তিনি বলছেন যে আগামী 48 ঘন্টা পানি বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধি একটু অবনতি হতে পারে এবং এতে 48 ঘন্টা পরে হয়তো স্বস্তি ফিরে আসতে পারে এইসব এলাকায়। দেখতেই পাচ্ছেন মানুষ আসলে পানিবন্দী আছে এবং
রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে মানবিক বিপর্যয় আরও বাড়ছে। যদি সময় এভাবে চলতে থাকে, যদি পরিবেশ ভালো হয় এবং বৃষ্টিপাত কমে যায় এবং উজানের ঢল বৃদ্ধি কমে যায়, তাহলে হয়তো এসব এলাকার মানুষ স্বস্তি ফিরে আসবে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা বাড়িতে ফিরতে পারবেন। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মানুষের দুর্ভোগের খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, বন্যায় যাদের ঘরবাড়ি ডুবে গেছে তাদের বিষয়ে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে, সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র আমাদের জানাবেন। আফসানা, যেমনটা বলছিলেন, আসলে যারা এই বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। গতকাল কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু এসেছেন এবং সিলেটে বন্যা দুর্গত মানুষের জন্য 10 লক্ষ টাকা তিনি কিন্তু অনুদান ঘোষণা করেছেন। তবে গতকাল বুধবার সারাদিন বৃষ্টিপাত হয়েছে, তবে আজকে কিন্তু বৃষ্টি হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে মানুষজন কিছুটা স্বস্তির মধ্যে আছেন এবং তারা আশা করছেন যে এই যদি বৃষ্টিপাত আর না হয় তাহলে হয়তো এই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে গতকাল রাতে বৃষ্টি না হওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। রাস্তাঘাট যেগুলি পানির নিচে তলিয়ে গিয়েছিল সেগুলি কিছুটা ভেসে উঠেছে এবং আজকে সকালে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঈদের পর আজকে 3 নম্বর দিনে কিছুটা সূর্যের আলোর দেখা পেয়েছেন এই সিলেটের মানুষজন। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যে প্রধান দুইটি নদী আছে সুরমা এবং কুশিয়ারা, এবং এই দুই নদীর পানি 6 উপরে আছে, তবে গোয়াইনঘাটের যে সারি নদীটি আছে সেটি কিন্তু বিপদসীমার নিচে অবস্থান করছে এবং সীমান্তবর্তী এলাকাতে মানুষের দুর্ভোগ সেটি বেড়েই চলেছে। অনেক জায়গাতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে আসলে ভারতের যে বৃষ্টির পরিস্থিতি সেই বৃষ্টি পরিস্থিতির উপরেই কিন্তু নির্ভর করছে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি এবং অবনতির আশঙ্কা এবং আশা। যেটি হয়েছে যে এই চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলে সিলেট কিন্তু ডুবে যায়। সব মিলিয়ে এখানকার মানুষ এই মুহূর্তে বৃষ্টি কমে যাওয়ার কারণে কিছুটা ভালো অবস্থানে আছেন। আসলে এটাই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ শামীম। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তা করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রাণ কার্যে তারা অংশ নেন। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপই আমরা করছি। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটবাসী, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, ডামি সরকারের লুটপাট নীতির কারণেই সিলেটে এমন বন্যা। দেশের মানুষকে পোহাতে হচ্ছে ঢাকা, কারণ অপরিকল্পিত উন্নয়নের বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো। তো আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তি টস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার। তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না এবং বন্যার কারণে যে মানে ফ্লাড শেল্টার, সেই যথেষ্ট ফ্লাড শেল্টার কিন্তু গড়ে ওঠেনি। সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য কিছু শেল্টার সেখানে হয়েছে, কিন্তু ফ্লাড শেল্টার এসে গড়ে ওঠেনি।
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৮ জনকে উদ্ধারে এখনও অভিযান চলছে। গতকাল সন্ধ্যায় বজরা ইউনিয়নের খামার ধামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা খেয়াপাড়ে দুর্ঘটনার পর 18 জনকে জীবিত এবং মৃত একজনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বজরা গ্রামে জয়নাল আবেদিনের পরিবারের ২৬ জন সদস্য ওই নৌকায় ছিলেন। নিখোঁজ ৮ জনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে কাল ভারতের নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে, এবারকার সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি। পাশাপাশি আলোচনায় থাকবে ঋণ সহায়তা, সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য সহ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে এই সফরে। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এইটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় পুলিশ কর্মকর্তার বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাল রাতে এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। হত্যার শিকার দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক এসআই ইমন ও তার স্ত্রী একই বাসায় মা বাবার সঙ্গে থাকেন। ঘটনার সময় গতকাল ইমন তার দাদা বাড়ির ফেনী এবং তার স্ত্রী নিজ বাবার বাড়িতে ছিলেন। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আজ বিশ্ব শরণার্থী দিবস। 2001 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনা নির্যাতন, গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের 25শে আগস্ট থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসেন। এর আগে থেকেই আরও প্রায় 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে ভাসানচরে 1 লাখের বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে সরকার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR এর 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি 77 জনে একজন শরণার্থী। চলমান যুদ্ধ, সংঘাত ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করে UNHCR। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।